একজন এমপিওভুক্ত প্রতিষ্ঠানে জব করেন এমন একজন সম্মানিত শিক্ষকের স্যালারি দিয়ে তার আমরা ট্যাক্স রিটার্ন দিয়ে দেখানোর চেষ্টা করব। আশা করা যায় যে রিটার্নের প্রত্যেকটি পয়েন্টই আপনাদের বোধগম্য হবে, বুঝতে পারবেন, এবং আমি স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। সেক্ষেত্রে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। এই রিটার্নে যখন আমরা প্রবেশ করব, এটা গত ক্লাসে আমরা দেখিয়েছি যে etax.nba.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমাদের এখানে দেখেন সাবমিশনের এই কলামটাতে এসে আমাদের রেগুলার ই রিটার্ন এখানে সিলেক্ট করতে হবে। প্রথম যে কাজটি হচ্ছে রেগুলার ই রিটার্ন এখানে সিলেক্ট করা, দেন আমরা মূল তথ্য চলে যাব। আমি যদি একটু বড় করে দেখাই আপনাদের, গত ক্লাসে যে বিষয়গুলো আলোচনা হয়েছে, এই অ্যাসেসমেন্ট ইনফরমেশন গুলো আমরা জানি যে কোন পদ্ধতিতে রিটার্ন সাবমিশন করবেন। এক নম্বর হচ্ছে সেলফ, যেহেতু 2025-26 এই কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ারের বা বর্তমান যে রিটার্নটি আমরা একদমই এই প্রেজেন্ট রিটার্নটি দেখাচ্ছি 2025-26 অ্যাসেসমেন্ট ইয়ার, তাহলে 2025-26 ইনকাম ইয়ারে শুরু হচ্ছে 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025, অর্থাৎ এই সময়ের সমস্ত ডকুমেন্ট দিয়ে আমরা রিটার্নটি করব। করদাতার স্যালারি থেকে শুরু করে ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে প্রয়োজনীয় সকল ইনফরমেশন হচ্ছে এই অর্থ বছরে। আর তিনি হচ্ছে রেসিডেন্স, যেহেতু বাংলাদেশের নাগরিক, এমপিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক, সেক্ষেত্রে তিনি রেসিডেন্স। এরপরে যে কোশ্চেনটি আছে এটা হচ্ছে ট্যাক্স এক্সামটেড ইনকাম, তার কোনো অব্যাহতি আয় আছে কিনা। এই প্রশ্নের উত্তর হচ্ছে নো, কারণ আমরা যে ব্যক্তি রিটার্নটি এখন করব সেখানে তার ফুললি এক্সামটেড ইনকাম নেই, যে ইনকামের তালিকা আমাদের আইনের 6ষ্ঠ তফসিলে উল্লেখ করা হয়েছে। এখানে 36 তালিকা আছে, সেই তালিকার মধ্যে তার কোনো ইনকাম নেই। যেমন স্যালারির ক্ষেত্রে বলা আছে আন্তর্জাতিক সংস্থায় যারা জব করেন তাদের স্যালারি সম্পূর্ণ অব্যাহতি। আমরা এমপিওভুক্ত প্রতিষ্ঠানে যেহেতু তিনি জব করেন সেক্ষেত্রে তার স্যালারি সম্পূর্ণ অব্যাহতি নয়। এজন্য আমরা যেটা করব, হেডস অফ ইনকামে এসে প্রথমে আমরা একটি কোশ্চেন, এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার, তার এই ইনকাম ইয়ারের মধ্যে অর্থাৎ 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025 এই টাইমের মধ্যে, এই ইনকাম পিরিয়ডের মধ্যে তার কোনো ট্যাক্সেবল ইনকাম আছে কিনা। সেখানে আমরা অবশ্যই ইয়েস টিক মার্ক করব। যদি নো টিক মার্ক করি তাহলে কিন্তু হবে না, আমরা তার ট্যাক্সেবল ইনকামের ইনফরমেশন ইনপুট দিতেই পারবো না। দেখেন যদি নো টিক মার্ক করি পরবর্তীতে এখানে আমরা কোনটা সিলেক্ট করার সুযোগই পাবো না। এজন্য আমাদের এখানে ইয়েস টিক মার্ক করার পরে আমরা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা সিলেক্ট করব। তার আগে আমরা কেস স্টাডিতে দেখে আসি। আজকে যে কেস স্টাডি আমরা প্র্যাকটিস করব সম্পূর্ণ একজন নন গভর্নমেন্ট স্যালারি, এখানে তিনি বাগেরহাটের একটি এমপিওভুক্ত স্কুলের শিক্ষক। আমরা সেই এমপিওভুক্ত স্কুলের শিক্ষকের স্যালারি নিয়ে কাজ করব। আর একটু বড় করে দেখানোর চেষ্টা করি। ওকে, তাহলে এই শিক্ষকের স্যালারি নিয়ে আমরা কাজ করব। তার ইনকাম সোর্সের মধ্যে একটি হচ্ছে স্যালারি ইনকাম, আরেকটি ইনকাম রয়েছে ব্যাংক সুদ। আপনি যাদের স্যালারি ইনকাম তাদের ক্ষেত্রে এই দুটি ইনকাম কমনলি পেতে পারেন, অর্থাৎ ব্যাংকে তো সকলের কিছু ডিপোজিট থাকে, সেখান থেকে একটি ইনকাম হতে পারে, আর স্যালারি তো তার কমন ইনকাম, যা থাকবেই। তাহলে আমরা এজন্য এই দুটি ইনকামই সিলেক্ট করব। তাহলে ইনকাম ট্যাক্স রিটার্নে আমরা যখন যাব তখন তারকে দুটি বিষয় সিলেক্ট করব, একটা হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট স্যালারি থেকে, আরেকটি হচ্ছে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট বা আর্থিক পরিসম্পদ থেকে। তার ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট আছে, অথবা এফডিআর আছে, অথবা ডিপিএস আছে। ব্যাংকে অথবা কোনো আর্থিক প্রতিষ্ঠানে যে অর্থ জমা রাখেন সেখান থেকে যে ইনকামটি হয় এটাকে বলা হয় ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট। ওই আর্থিক সম্পদ থেকে আপনার ইনকাম হয়েছে বা ইনকামটি পেয়েছে, এজন্য এটাকে বলা হয় ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট। ওকে, আমরা এখানে প্রথমে যাওয়ার পরে আমরা যে কেস স্টাডি নিয়েছি এটা আমরা একদমই অরিজিনাল ডকুমেন্ট থেকে নিয়েছি। এখানে আমাদের
এর এগেইনস্টে আমাদের স্যালারি স্টেটমেন্ট বা অন্যান্য ডকুমেন্ট সেই বিষয়গুলো আছে। আমরা সেটাও একটু দেখে নিব যে তার যে স্যালারির স্টেটমেন্টটা আছে এরকম ভাবে তার প্রতিষ্ঠান থেকে চাকরি বেতন বিবরণী দিবে, আর্থিক বছর লেখা থাকবে, কর বর্ষ লেখা থাকবে। তাহলে আমরা এই জনাব বাবুল ফকির, এই যে নামটা আমরা চেঞ্জ করে দিয়েছি, স্কুলের নাম, এগুলো আমরা অরিজিনাল স্যালারি শিটটা নিয়েছি, বাট দেখানোর ক্ষেত্রে যেহেতু এটা আমাদের অনেকেই দেখছেন, এজন্য তার ব্যক্তিগত ইনফরমেশন দেখানো ঠিক হবে না বিধায় এটাকে একটু আমরা এডিট করে দিয়েছি। তার আয়ের তথ্য আছে, অর্থাৎ স্যালারি থেকে যে ইনকাম, এখানে 5টি হেডসে তিনি বেতন পাচ্ছেন, আর তার কিছু কর্তন আছে, ডিডাকশন আছে, পিএফ ফান্ড এবং ওয়েলফেয়ার ফান্ডে তার কর্তন আছে। তাহলে এটা হচ্ছে তার স্যালারি স্টেটমেন্ট, একদমই এটা অরিজিনাল ডকুমেন্ট। সেখান থেকে আমরা এটা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা যে কেস স্টাডিটা বইতে দিয়েছি এটাও কিন্তু অরিজিনাল ডকুমেন্ট থেকে আমরা দিয়েছি, যে কারণে আপনারা বুঝতে পারছেন যে দুইটাই আমাদের অরিজিনাল ডকুমেন্ট আছে। এখানে কেস স্টাডি থেকে শুরু করে এটা সবকিছুই আছে। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে তার স্যালারি স্টেটমেন্টটা উল্লেখ করা। তাহলে আমরা এখানে দেখেন অ্যাডিশনাল ইনফরমেশন, এখানে আমরা কি সিলেক্ট করব, তার ইনকামের মেইন সোর্স কোন স্থান থেকে হয়। আমরা বললাম যে এটা ঢাকার বাইরে একটি স্কুল বা একটি কলেজের শিক্ষক তিনি, এই জন্য এনি আদার এরিয়া, সিটি কর্পোরেশনের বাইরে এরিয়া যেখানে তার মিনিমাম ট্যাক্স হচ্ছে অনলি 3000। ট্যাক্স রিবেট আছে কিনা এই কোশ্চেনের আনসার কি হবে? ইয়েস, কারণ আমরা দেখেছি তার পিএফ ফান্ড আছে, বেনেভোলেন্ট ফান্ড আছে বা ওয়েলফেয়ার ফান্ড আছে, এগুলো সব কিন্তু বিনিয়োগ হিসেবে কনসিডার করা হয়। যেহেতু বিনিয়োগ হিসেবে কনসিডার করা হয়, এর অর্থ যে তার টিডিএসটা আছে। তাহলে আমরা এখানে ট্যাক্স রিবেটের ক্ষেত্রে আমরা এখানে ইয়েস মার্ক করব। আর আইটি 10B রিকোয়ারমেন্টস এর যে কমন কোশ্চেন গুলো গত ক্লাসে আমরা দেখিয়েছি, সেখানে আমরা ইয়েস নো টিক মার্ক করার মাধ্যমে পরবর্তীতে যেতে পারবো সেভ এন্ড কন্টিনিউ। এখন আমাদের এই ইনকাম সোর্স চলে আসছে, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্টের মধ্যে এখানে দেখেন 3 নম্বর পয়েন্ট, প্রাইভেট আদার দেন গভর্নমেন্ট পে স্কেল। এই 3 নম্বর যে স্যালারিটা আছে সেখানে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে প্রথমে নেম অফ দ্য এমপ্লয়ার, প্রতিষ্ঠানের নাম, যিনি যে প্রতিষ্ঠানে আছেন। যেমন আমরা এই যে স্যালারি স্টেটমেন্টটা আমরা করেছি সেখানে তিনি কোন প্রতিষ্ঠানে আছেন, এই প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। এস এম ইসহাক বিদ্যালয়, আমরা একটা এস এম ইসহাক বিদ্যালয় এটাকে এখানে লিখবো। নাম্বার 1 হচ্ছে এমপ্লয়ার ইনফরমেশন, প্রতিষ্ঠানের নাম। এখানে আপনি স্কুল অ্যান্ড কলেজ যেটাই হোক এভাবে আপনি লিখে দিবেন, অর্থাৎ সম্পূর্ণ নামটা লিখবেন। তার স্যালারি স্টেটমেন্টে সার্টিফিকেটে যে নামটি রয়েছে, তিনি কোন প্রতিষ্ঠানে জব করেন সেই প্রতিষ্ঠানের নামটি প্রথমে উল্লেখ করবেন। এরপর ডেজিগনেশন, তিনি ডেজিগনেশন কি, এটা হচ্ছে তিনি লেকচারার হতে পারেন, টিচার হতে পারেন, আমরা এখানে দেখছি তিনি শিক্ষক বা অ্যাসিস্ট্যান্ট টিচার হতে পারেন, এটা আপনি লিখবেন। দেন আপনার পার্টিকুলার্স অফ স্যালারি, তিনি কোন কোন পার্টিকুলার্স এর স্যালারি পাচ্ছেন সেই পার্টিকুলার্স গুলো লিখবেন একদম অ্যাজ পার স্যালারি স্টেটমেন্ট অনুযায়ী। তার স্যালারি স্টেটমেন্ট অনুযায়ী যেভাবে আছে ঠিক আমাদের সেভাবে উল্লেখ করতে হবে। যেমন প্রথমে যেটা আছে দেখি, তার বেসিক স্যালারি এটা হচ্ছে 5,16,000। তাহলে আমাদের এখানে 5,16,000 উল্লেখ করতে হবে, এখানে 5,16,000, এটা হচ্ছে বেসিক পে বা বেসিক স্যালারি। 2 নম্বর হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স, তিনি কত টাকা হাউস রেন্ট পেয়েছেন, দেখেন বাড়ি ভাড়া ভাতা হাউস রেন্ট অ্যালাউন্স তিনি পেয়েছেন 12,000 টাকা। তাহলে সেকেন্ডলি আমাদের হাউস রেন্টের ক্ষেত্রে 12,000 উল্লেখ করতে হবে। টোটাল স্যালারিটা হচ্ছে আপনার কাছে যে স্যালারি স্টেটমেন্টটা রয়েছে সেই স্যালারি স্টেটমেন্ট অনুযায়ী হবে। এরপর হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, তিনি মেডিকেল ভাতা কত টাকা পাচ্ছেন আমরা দেখে নিব। মেডিকেল ভাতা পাচ্ছেন 6,000 টাকা, তাহলে এখানে হচ্ছে 6,000। কনভেন্স অ্যালাউন্স,
তিনি কোনো কনভেন্স অ্যালাউন্স পান কিনা। দেখেন তার আছে মূল বেতন, উৎসব ভাতা আছে, কোনো কনভেন্স নাই। তাহলে আমরা এর পরে দিব হচ্ছে উৎসব ভাতা 37,526 টাকা। উৎসব ভাতা তিনি পাচ্ছেন। তাহলে আমরা এখানে দেখেন ফেস্টিভ্যাল অ্যালাউন্স 37,526 টাকা, যেটা আমরা দেখলাম। আবার একটু চেক করে নেই, আপনি প্রত্যেকটা চেক করে নেবেন। 37,526 টাকা তিনি উৎসব ভাতা পাচ্ছেন। আরেকটা হচ্ছে তার ইনক্রিমেন্ট স্যালারি যেটা আছে, তার সরাসরি আমাদের এখানে এরকম ইনক্রিমেন্টের হেডস নাই। এখানে অ্যাড মোড়ে যখন যোগ করবেন তখন দেখবেন ডিরেক্ট এই হেডসটা পাবেন না। এরিয়ার পে আছে, বকেয়া বেতন যেটাকে আমরা বলছি, এডুকেশনাল অ্যালাউন্স, এন্টারটেইনমেন্ট আছে, কিন্তু ডিরেক্টলি আপনার এটা ইনক্রিমেন্টটা নেই। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আদার্স ইফ এনি গিভ ডিটেলস এখানে উল্লেখ করবেন। এখানে আপনি ডেসক্রিপশন লিখবেন যে আপনার ইনক্রিমেন্ট, এটার অ্যামাউন্টটা লিখবেন এখানে। এটা আসছে 1,27,320, এটা হচ্ছে 1,27,320 টাকা। এই এই অ্যামাউন্ট, এটি হচ্ছে তার স্যালারি। তার স্যালারি থেকে কিন্তু অনেকগুলো কর্তন আছে, ডিডাকশন আছে, কিন্তু ডিডাকশন কিন্তু এখানে আসবে না। ডিডাকশন গুলো হচ্ছে তার ইনভেস্টমেন্টের পোর্শন বা সেখানে চলে যাবে। তাহলে আমরা তার স্যালারি স্টেটমেন্টটা এখানেই শেষ করতে পারি, স্যালারি ইনফরমেশন এখানেই মোটামুটি আকারে শেষ হবে। তাহলে আমরা এটাকে সেভ ড্রাফট অথবা সেভ এন্ড কন্টিনিউ দিতে পারি। দেওয়ার পরে আমরা আরেকটু সামারি দেখে নিই যে আমাদের এটা সকল ইনফরমেশন গুলো কি সঠিকভাবে দেওয়া হলো কিনা। সেক্ষেত্রে আমাদের দেখেন তার 5টি ক্যাটাগরিতে স্যালারি ছিল: বেসিক পে, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, ফেস্টিভ্যাল অ্যালাউন্স, ইনক্রিমেন্ট। টোটাল স্যালারি দাঁড়িয়েছে 6,98,846 টাকা। আমাদের নন গভর্নমেন্ট স্যালারির ক্ষেত্রে নিয়মটি হচ্ছে তার সম্পূর্ণ স্যালারি থেকে 1/3 অথবা 5 লক্ষ টাকা এটা করমুক্ত হবে, বাকিটা করযোগ্য। তার মানে প্রাথমিকভাবে ধরা হচ্ছে তার সম্পূর্ণ স্যালারিটাই করযোগ্যর অন্তর্ভুক্ত। সেখান থেকে তিনি আইনগতভাবে আন্ডার 6 শিডিউল অনুযায়ী একটি অব্যাহতি পাচ্ছেন, এটা হচ্ছে 1/3 অথবা 5 লক্ষ টাকা। 2025-এর অর্থ অধ্যাদেশ অনুযায়ী 5 লক্ষ টাকা, যেটা ইতিপূর্বে ছিল 4.5 লক্ষ টাকা, এটা তিনি অব্যাহতি পাচ্ছেন। তা দেখি যে এই স্যালারি থেকে 2,32,000 তার অব্যাহতি, ট্যাক্সেবল স্যালারি হচ্ছে 4,65,897 টাকা। আমরা দেখি তার স্যালারি স্টেটমেন্ট অনুযায়ী এটা ঠিক আছে কিনা। 6,98,847 টাকা, আমরা দেখি 847 টাকা, 46 বা কিছু পয়সার ব্যতিক্রম হতে পারে, 847 টাকা। ওকে, তাহলে ধরে নেই যে আমাদের স্যালারি স্টেটমেন্টটা ঠিক আছে। এখানে কিছু পয়সার ব্যতিক্রমে 47, 46 এরকম আসছে। যাই হোক, আমাদের মোটামুটি তাহলে আমাদের অ্যাজ পার স্যালারি স্টেটমেন্ট অনুযায়ী আমাদের স্যালারির সকল তথ্য, সকল পার্টিকুলার্স ইনপুট দেওয়া হয়েছে। আপনারা এরকম ভাবে শিক্ষকদের স্যালারি হোক বা প্রাইভেট অন্য কোনো স্যালারি হোক, অ্যাজ পার স্যালারি স্টেটমেন্ট অনুযায়ী প্রতিটি পয়েন্ট ইনপুট দিবে। কারণ আমি বারবার বলি যে ইনপুট দেওয়া এটা হচ্ছে আপনার ফ্যাকচুয়াল ইস্যু, ডকুমেন্টারি ইস্যু, এটা মাস্ট বি অ্যাজ পার ডকুমেন্ট অনুসারে হতে হবে। আরেকটি আছে লিগাল ইস্যুস, যেটা আইনগতভাবে হতে হবে, সেটা আমরা দেখব। এরপর আমরা দেখলাম যে অ্যাজ পার কেস স্টাডি অনুযায়ী, তার আমাদের বইতে দেখেন দেওয়া আছে তার আরেকটি ইনকাম আছে, এটা হচ্ছে তার আমরা ডকুমেন্টারি স্যালারি স্টেটমেন্ট অনুযায়ী এই অ্যামাউন্টটি পেলাম। এই ডকুমেন্টের বাইরে তার আরেকটি স্যালারি আছে, এটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী তিনি ব্যাংকে যে টাকা ডিপোজিট রেখেছেন সেখান থেকে সুদ পেয়েছেন 30,733 টাকা। এবং এখানে কয়েকটি প্রশ্ন, এই সুদ থেকে তার উৎসে কর্তন আছে, খেয়াল করেন। আপনারা যখন ব্যাংক স্টেটমেন্ট ভেরিফাই করবেন তখন 1 নম্বর হচ্ছে ব্যাংকের ইন্টারেস্ট দেখবেন, তার টিডিএস দেখবেন, আরেকটা হচ্ছে ব্যাংকের ব্যালেন্স দেখবেন যে ব্যাংকে 30 জুন 2025 তারিখে কত টাকা আছে। ঠিক আছে, তাহলে এখানে
ব্যাংকের ব্যালেন্সটাও পেয়ে যাবেন। এই যে ব্যাংকে গচ্ছিত টাকার পরিমাণ 9,42,500 টাকা। তাহলে তিনটে ইনফরমেশন, একটি হচ্ছে ব্যাংকের ইন্টারেস্ট, ব্যাংকের টিডিএস এবং ব্যাংকের 30শে জুন 2025-এর ব্যালেন্স। আমার কাছে তার ব্যাংক স্টেটমেন্টটাও আছে। ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী তার তথ্যটি হচ্ছে এটি। আমাদের আরেকটি ইনকাম সোর্স, যদি এটা নিয়ে আমাদের আরো একটি সেশন হবে, ইন ডিটেলসে আলোচনা হবে, বাট এখানে যেহেতু প্রাসঙ্গিক এজন্য আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটের ক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করব তার, দেখেন এখানে ইন্টারেস্ট প্রফিট ব্যাংক, এখানে সিলেক্ট করার পরে আমরা চলে যাচ্ছি ব্যাংক ইন্টারেস্টে। এখানে ব্যাংক সিলেক্ট ব্যাংক, যে কোনো একটি ব্যাংক যেটার তিনি ইন্টারেস্ট পেয়েছেন তার ব্যালেন্স আছে সেটা সিলেক্ট করবেন। অ্যাকাউন্ট টাইপ, এটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। ব্যাংকের ব্রাঞ্চের নাম লিখবে, ধরেন এটা কাকরাইল ব্রাঞ্চ, ঠিক আছে, ডিটেলসে আপনি লিখবেন কোন ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নম্বরটি আপনি ডিটেলসে লিখবেন। গ্রস ইন্টারেস্ট অ্যামাউন্টটা আপনি এখানে দেখেন 30,733 টাকা। 30,733 টাকা। আপনারা সেভিংস অ্যাকাউন্টে দেখবেন যে 30শে জুনে একটি প্রফিট দেওয়া হয়, আবার ডিসেম্বরে একটি প্রফিট দেওয়া হয়, অথবা অন্যান্য সময়ও দেওয়া হতে পারে। এগুলো ভেরিফাই করবেন। আর সব থেকে ভালো হয় ব্যাংক থেকে একটি সার্টিফিকেট দিবেন। সার্টিফিকেটে তার উৎসে কর, টিডিএস এই বিষয়গুলো লেখা থাকে এবং ক্লোজিং ব্যালেন্স। সেক্ষেত্রে শুধু সেই ইনফরমেশনটা এখানে দিলে আপনার হয়ে যায়। রিলেটেড চার্জের কথা উল্লেখ নেই, 0। আর টিডিএসটা এখানে আছে, উৎসে কর। উৎসে করের পরিমাণ হচ্ছে 3,847 টাকা। 3,847 টাকা। আর ব্যাংক ব্যালেন্সের পরিমাণ হচ্ছে, খেয়াল করেন, ব্যাংক ব্যালেন্সের পরিমাণ হচ্ছে 9,42,500। এই একটি অ্যাকাউন্ট, তাহলে 9,42,500 টাকা। ওকে, এই ইনফরমেশন আপনি এখানে দিবেন, দেন সেভ এন্ড কন্টিনিউ। এর অর্থ কি, তার ইনকামের দুটি ইনকাম হিটসে ইনকাম ছিল। এক নম্বর হচ্ছে তিনি স্কুল বা কলেজ থেকে একটি স্যালারি পাচ্ছেন, এটা হচ্ছে এমপিওভুক্ত স্যালারি। 2 নম্বর হচ্ছে তার ব্যাংকে টাকা আছে, সেখান থেকে তিনি ইন্টারেস্ট পাচ্ছেন। এই দুটি কিন্তু ভেরি সিম্পল ইস্যুস এবং কমন। তাই এই দুটার থেকে তার ইনকামটি জেনারেট হচ্ছে। ইনকামের তথ্য দেওয়ার পরে তার যে কাজটি করতে হবে, তার রিবেটের তথ্য দিতে হবে। রিবেট অর্থাৎ তার ইনভেস্টমেন্টের তথ্য দিতে হবে। তাহলে আমরা দেখব যে অ্যাজ পার ফ্যাক্ট অনুযায়ী তার কোন কোন খাতে ইনভেস্টমেন্ট রয়েছে। আমরা তার ডকুমেন্ট দেখব। তার ডকুমেন্ট আমরা প্রথমে স্যালারি স্টেটমেন্টটা দেখি। স্যালারি স্টেটমেন্টে তার ডিডাকশন আছে, যেগুলো ইনভেস্টমেন্ট হিসেবে কাউন্ট হয়। দেখেন কর্তন লেখা থাকে, এখানে আছে ভবিষ্যৎ তহবিল, জেনারেল পিএফ ফান্ড আছে, সেখানে তার কন্ট্রিবিউশন আছে, টোটাল কন্ট্রিবিউশন কেটে রেখেছে গভর্নমেন্ট। এটা হচ্ছে যেহেতু এমপিভুক্ত প্রতিষ্ঠান গভর্নমেন্ট স্যালারি দেয়, যদিও এটা ফুললি গভর্নমেন্ট না, অর্থাৎ অ্যাজ পার ইনকাম ট্যাক্স আইন এছাড়াও 7 অনুযায়ী সেখানে তার 38,604 টাকা কর্তন হয়েছে। বাট এটা কিন্তু রিকগনাইজ পিএফ ফান্ড না, এটা মনে রাখতে হবে। আর ওয়েলফেয়ার ফান্ড বা বেনিভোলেন্ট ফান্ডে তার কল্যাণ তহবিলে তার 25,728 টাকা কর্তন করে রাখা হয়েছে সারা বছর। এই দুটি ইনফরমেশন যাদের স্যালারি থাকবে, বিশেষ করে এমপিভুক্ত প্রতিষ্ঠান, এই দুটি কমন, তাদের এই কর্তন হবেই। তাহলে প্রথমত দেখেন, ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে যাওয়ার পরে আমরা এই যে জেনারেল পিএফ ফান্ড এখানে টিকমার্ক করে তার পিএফ ফান্ডের যে অ্যাকাউন্ট নম্বরটি আছে এই অ্যাকাউন্ট নম্বরটি ডিটেলস লিখবো, দেন কন্ট্রিবিউশন অ্যামাউন্টটা লিখবো, যে কত টাকা তিনি এখানে কন্ট্রিবিউশন করেছেন এবছরে, 38,604 টাকা। তাহলে অ্যাজ পার স্টেটমেন্ট তিনি কন্ট্রিবিউশন করেছেন 38,604 টাকা। এটা আমরা ইনপুট দিই। খেয়াল করেন আবারও, অ্যাজ পার স্যালারি স্টেটমেন্ট 38,600 টাকা তার ভবিষ্যৎ তহবিলে কর্তন করা হয়েছে এই অর্থ বছরে, এই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে। তাহলে এটা আমরা, এরপরে দেখেন তার রয়েছে বেনিভোলেন্ট ফান্ডে বা ওয়েলফেয়ার ফান্ডে কর্তন।
এখানে আমরা অ্যামাউন্টে লিখবো কত কর্তন করা হয়েছে তার কাছ থেকে। এখানে কর্তন করা হয়েছে 25,728 টাকা। আমরা এখানে লিখবো 25,728, আর গ্রুপ ইন্স্যুরেন্স নাই, এটা হচ্ছে 0। এটা দিয়ে আমরা সেভ দিব, সেভ অ্যান্ড কন্টিনিউ। দেখেন টোটাল কর্তন হচ্ছে 64,332 টাকা, ঠিক আছে কিনা? 64,332, ওকে। অ্যাজ পার স্যালারি স্টেটমেন্ট অনুযায়ী আমার ইনপুট কারেক্ট, আমরা এটা কমপ্লিট করলাম, সেভ অ্যান্ড কন্টিনিউ। তাহলে আমার রিবেটের যে তথ্য এটাও হয়ে গেল। ইনকাম এবং রেয়াতের তথ্য হয়ে যাওয়ার অর্থ হলো যে আমার মোটামুটি আকারে ট্যাক্সের ক্যালকুলেশন শেষ। এখন আমার যে তথ্য দিতে হবে এটা হচ্ছে আপনার ব্যয়ের তথ্য। এখন ব্যয়ের তথ্যটা ডিপেন্ড করবে আসলে তার ইনকামের উপরে। তার আমরা ইনকাম দেখেছিলাম দুটি ক্ষেত্রে ইনকাম, একটা স্যালারি ক্ষেত্রে তার ইনকাম আছে, যেটা আমরা স্যালারি ক্ষেত্রে দেখেছিলাম তার টোটাল ইনকাম যদি আমরা সামারি আকারে দেখি, টোটাল ইনকাম হচ্ছে 6,98,000, অর্থাৎ 7 লাখের মতো। আর ফিনান্সিয়াল অ্যাসেট থেকে তার ইনকাম আছে 30,000, তাহলে 7,20,000 মতো ইনকাম আছে তার। এই 7,20,000 ইনকামের মধ্যে তার একটি খরচ 3,846 টাকা। দেখেন এটা তার কিন্তু উৎসে কর্তন, এটা এই বছরে তিনি উৎসে কর্তন খরচ করেছেন। আমরা এরপরে যখন এক্সপেন্ডিচারে যাব, এক্সপেন্ডিচারে যাওয়ার পরে প্রথমে আমাদের তার অ্যাকচুয়াল খরচগুলো দিতে হবে। অ্যাকচুয়াল খরচের মধ্যে তার প্রথমত যে খরচটা আছে পেমেন্ট অফ ট্যাক্স এট সোর্স, এই বছরের সোর্স থেকে তার কত টাকা কর্তন আছে, আমরা এই যে 3,846 টাকা কর্তন আছে, এটা কিন্তু আমরা অলরেডি পেয়েছি, কারণ এক্সপেন্ডিচার দেওয়ার আগে আমরা তার ইনকামের এবং ট্যাক্সের ইনফরমেশন পেয়ে গিয়েছি যে কোন কোন ক্ষেত্রে তার উৎসে কর্তন হয়েছে। এই বছরে যে উৎসে কর্তনটা হবে এই অর্থ বছরে, এই উৎসে কর্তন তো ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী হলো, তাই না? অর্থাৎ 1 জুলাই 2024 থেকে 30 জুন 25-এর মধ্যে এই ব্যাংক স্টেটমেন্টের তথ্য বলছে তার 3,847 টাকা টিডিএস কর্তন হয়েছে। তাহলে এটা হচ্ছে এই বছরে তার অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার। আরেকটি তথ্য দেখবেন, এটা হচ্ছে পেমেন্ট অফ ট্যাক্স, সারচার্জ, আদার্স। এখানে মূলত ইনপুট দিতে হবে গত বছর ওই ব্যক্তি রিটার্নের সাথে, অর্থাৎ 174 অথবা 173 ধারায় পেইড উইথ রিটার্নের সাথে কোনোটা ট্যাক্স দিয়েছিল কিনা। আমরা যে ফ্যাক্ট নিয়ে কাজ করছি সে ফ্যাক্টে বলছে যে রিটার্নের সাথে তার আসলে কোনো ট্যাক্স গত বছর দেওয়া নেই, ঠিক আছে? তাহলে এই ট্যাক্সটা আমাদের দেওয়ার প্রয়োজন নয়, তাহলে আমাদের শুধুমাত্র এই ট্যাক্সটাই নিয়ে আর বাকিটা। এরকম আমাদের কিছু ইনফরমেশন থাকবে খরচ দেওয়ার ক্ষেত্রে যেগুলো আমাদের একদমই আইনগত, যে উৎসে কর্তনটা আপনার এখানে দিতে হবে। অনেকে এই বিষয়টা আমি দেখছি ম্যাক্সিমাম পার্সন যারা রিটার্ন সাবমিশন করছে তারা এই বিষয়টা বুঝেই নাই, তারা এবছরের উৎসে কর্তন তাদের খরচ হিসেবে দেখায় নাই। কারণ আমাদের আইটি 10BB এটা আমার রিকোয়ারমেন্ট কিনা, এখানে বলছে আমাদের আইনে কিছু কন্ডিশন আছে, যাদের ইনকাম 5 লাখের উপরে, যেমন এই ব্যক্তির ইনকাম 7 লাখ প্লাস, তাদের এই সম্পত্তি এবং খরচের বিবরণগুলো ইন ডিটেলসে দিতে হবে। গ্রস সম্পদ 50 লাখের উপরে, এরকম কিছু কন্ডিশন আছে কোম্পানির শেয়ার হোল্ডার, যেগুলো আমরা প্রথমে ইয়েস নো টিক মার্ক করে এসেছিলাম। এখন এই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এখানে নো ক্লিক করার সুযোগ নাই, অর্থাৎ নো মানে হচ্ছে একবারে খরচ দেওয়া, টোটাল অ্যামাউন্ট একবারে লিখে দেওয়া, এর সুযোগ নাই। তাহলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে কার জন্য একটানে আমি খরচ লিখে দিতে পারবো যে 5 লাখ খরচ বা 3 লাখ খরচ, আর কার জন্য আমরা খরচটা ইন ডিটেলসে দিব, এটা বুঝতে হবে। এই ক্ষেত্রে হচ্ছে সেই বিষয়টা আমাদের এখানে উল্লেখ করতে হবে। তাহলে এই যে সোর্স থেকে বা অ্যাডভান্স থেকে আমরা যে টাকা ট্যাক্স পেইড করব, দুটো বিষয় আমরা এখানটায় উল্লেখ করব। আর গত বছর রিটার্নের সাথে তার কোনো ট্যাক্স পেইড নাই, এই কারণে এখানে শূন্য। এরপর আরেকটি বিষয়, যেমন ইন্টারেস্ট পেমেন্ট অফ পার্সোনাল লোন, তার যদি ব্যক্তিগত কোনো লোন থাকতো সেখানে ইন্টারেস্ট কর্তন হতো, তাহলে আমরা এখানটা উল্লেখ করতাম। এই ব্যক্তির ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। আর বাকি ইনফরমেশন গুলো আপনার অ্যাজ পার ফ্যাক্ট বা ওই ব্যক্তির জীবনযাত্রার ব্যয় অনুযায়ী দিতে হবে। তাহলে ব্যয়টা কিভাবে নির্ভর করবে, যেমন তার প্রতিদিনের যে খরচ আছে, পার ডে যে এক্সপেন্স আছে,
এটা তো আপনি অ্যাকচুয়াল তথ্য, অ্যাকচুয়াল ইনফরমেশন পাবেন না, এটা পসিবল না। সেক্ষেত্রে আপনি কি করণীয় কি? আপনার কর্তব্য হচ্ছে একটি লজিক্যাল অ্যামাউন্ট এক্সপেন্স দেওয়া। লজিক বলতে কি বোঝায়? লজিক বলতে বোঝাচ্ছে এই ব্যক্তির ইনকাম হয়েছিল কত, আমরা যদি একটু সেভ গ্রাফ দিয়ে ফিরে যাই, এই ব্যক্তির ইনকাম হয়েছিল, খেয়াল করেন, আবারও দেখায়, ইনকাম হয়েছিল এখান থেকে 7 লাখ টাকার মতো এমপ্লয়মেন্ট থেকে, 6,98,000 টোটাল ইনকাম। আর ফিনান্সিয়াল অ্যাসেট থেকে 30,000, তাহলে এখানে 7,20,000 মতো তার ইনকাম। এবং এবছরে সে ইনভেস্টমেন্ট করেছে 64,000 টাকা। তার মানে এই যে 7,20,000 ইনকাম করলো, সেখান থেকে অলরেডি 60,000 টাকা তার ইনভেস্টমেন্টে চলে গিয়েছে, 64,000। এখান থেকে আমরা যদি 7 লাখ থেকে 60,000 মাইনাস করি, তাহলে দেখা যাচ্ছে তার 6 লাখ আহ 40 6,80,000-এর মতো, 60,000-এর মতো তার ইনকাম থাকে, অর্থাৎ রেস্ট থাকে, অবশিষ্ট থাকে 6,60,000-এর মতো। এই 6,60,000-এর নিচে তার খরচ হবে, এর থেকে বেশি তিনি খরচ করতে পারবেন না, এটা সম্ভব। কারণ তার ইনকাম থেকে অলরেডি এই টাকা ডিডাকশন, এই টাকা তিনি পাননি, যেহেতু ইনকাম, বাট এটা কিন্তু ইনভেস্টমেন্টে চলে গিয়েছে, ফান্ডে চলে গিয়েছে। বা তার যদি ডিপিএস থাকতো বা এবছর এফডিআর করতো, তাহলে ওই ফান্ডটা তার সেখানে ইনভেস্ট হয়ে যেত। এটাকে আমরা ইনকাম হিসেবে ধরতে পারি না এক সেন্সে, যেহেতু এটা অটোমেটেড এক্সপেন্স হয়েছে, তাহলে এটা অটোমেটেড ইনভেস্টমেন্ট হিসেবে কাউন্ট হয়েছে। তাহলে বাকি যে 6,60,000 টাকা, এটাই তার নিট এসেছে, তার পকেটে এসেছে, এখান থেকে তিনি খরচ দিতে পারবেন। এখান থেকে কত টাকা খরচ দেওয়া উচিত? এটার 60, 70 বা 80%। কারণ খরচ কম দিলে এনবিআর কিন্তু আপনাকে কোশ্চেন করবে। এখন যে অডিট ম্যানুয়াল, সেখানে এই বিষয়টি আছে যে ইনকামের সাথে সম্পর্ক রেখে আপনার খরচটা হতে হবে। আর আমরা ফ্যাক্ট অনুযায়ী দেখি যে এই ব্যক্তি আসলে কত টাকা খরচ করেছে, তার কাছে যে তথ্য পাওয়া গিয়েছে সেখানে খরচের তথ্য হয়তো বা থাকবে। তার আমানত, তার খরচের কোনো তথ্য সম্ভবত নেই, তাই ব্যক্তিগত ভরণ পোষণ, এই যে তিনি এবছর ব্যয় করেছেন 3,12,700 টাকা। 3,12,700 টাকা ব্যয় করেছেন, তাহলে আমরা এটা খাতরি ব্যয় দিতে পারি। যেমন তার এখানে দেওয়া হয়েছে এক্সপেন্স ফর ফুড ক্লথিং 2,40,000, বা এটা আমরা কম বেশি করতে পারি। আমরা এখানে মাসে 20,000 টাকা খরচ দিলে 2,40,000 হয়, এভাবে দিয়েছি। আর অ্যাকোমোডেশন এক্সপেন্স তার ক্ষেত্রে হবে না, কারণ তিনি নিজে বাড়িতে বসবাস করেন। আর বাড়ির ক্ষেত্রে শুধুমাত্র তার হয়তো বা যদি কোনো কর দিতে হয়, হোল্ডিং ট্যাক্স দিতে হয়, এলাকায় হলেও কিছু খাজনা আসে, এটা খরচ হিসেবে দেখাতে পারেন। হতে পারে আপনার 2,000 টাকা, এটা লিখবেন যে অনলি ট্যাক্স বা অনলি সার্ভিস, এভাবে লিখে দিবেন যে ওন রেসিডেন্স। কারণ যখন আপনার খরচ কম হবে, তখন সেই বিষয়গুলো উল্লেখ করতে হবে। আহ, এখানে নোট দিবেন, আবার আরো নোট দিতে পারেন যে আমার ওন রেসিডেন্স, সেলফ অকুপাইড বা সেলফ রেসিডেন্স, নিজের আহ, করেছেন, এভাবে নিজে বসবাস করেন, নিজের বাড়ি, এরকম ভাবে আপনি ডিক্লেয়ার করবেন, যাতে ট্যাক্স অফিস বুঝতে পারে যে আপনার কেন বাড়ি ভাড়ার পিছে খরচ হয়নি, কারণটা কি। এই ব্যাখ্যাগুলো, এই ছোট যে টিক মার্ক, ছোট যে আপনার ইনফরমেশন, এটা আপনাকে অডিট থেকে বাঁচানোর ক্ষেত্রে কাজে আসবে। কারণ আপনার পরবর্তী যে অডিট গুলো হবে, এটা হচ্ছে রিস্ক বেসিসে। সেক্ষেত্রে এই পয়েন্টগুলো আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, বয়ে নিয়ে আসবে। এরপর অ্যাকোমোডেশনের পরে আপনার ট্রান্সপোর্ট এক্সপেন্স যাবে। যদি গাড়ি তো তার নেই, সেক্ষেত্রে আদার এক্সপেন্স হতে পারে মাসে 1,000 করে হলে 12 মাসে 12,000 টাকা। এভাবে আপনি একটু কমেন্ট গুলো উল্লেখ করবেন। হাউস হোল্ডে কিছু আছে, যেমন ইলেকট্রিক বিল, মাসিক অ্যাভারেজে তার বিদ্যুৎ বিল কত আসে, সেইভাবে আপনি খরচ দিয়ে দিবেন। যদি 1,500 করে আসে, তাহলে বছরে 18,000 টাকা আসে। গ্যাস, ওয়াটার সাপ্লাই, এগুলোতে আসলে কত টাকা বিল আসে, এলাকায় হলে তো একদমই কম। যদি এগুলো 500 করে হয়, তাহলে বছরে 6,000। যেহেতু একদম বলছিলাম যে এলাকায় তিনি আহ, চাকরি করেন, যদি এটা ঢাকা শহরে হতো, তাহলে কিন্তু অনেক খরচ বেড়ে যেত, আপনারা জানেন। সেক্ষেত্রে যে ফোন, ইন্টারনেট, সেগুলো হয়তো মাসে 1,000 করে খরচ হলে 12,000। এভাবে মোটামুটি এমন একটি অ্যামাউন্ট দিতে হবে যেটা লজিক্যাল, যেটাকে আসলে আপনার বৈশিষ্ট্যের সাথে যেটা একদমই আপনার লাইফের স্টাইলের সাথে এটা যায়।
টোটালি তার 3,12,000 টাকার মতো খরচ দেওয়া আছে, তাই না? আমরা এখানে অলরেডি যে খরচ দিয়েছি তাতে প্রায় 2,93,000 খরচ হয়ে যায়। আর আমাদের ফ্যাক্ট অনুযায়ী তার খরচ হচ্ছে কত? 3,12,700। তাহলে আমরা যদি একটু চিন্তা করি যে এই 3,12,700 তার হচ্ছে এক্সপেন্স, সেখান থেকে অ্যাজ পার ফ্যাক্ট অনুযায়ী আমরা পেয়েছি হচ্ছে 2,93,847 টাকা। তাহলে 18,000 টাকা আমরা এটা হয়তো তার ফেস্টিভ্যাল এক্সপেন্স হিসেবে বা এনি আদার এক্সপেন্স হিসেবে দিতে পারি। তাহলে 18,853 টাকা এটা দিতে পারি। তাহলে দেখা যাচ্ছে তার টোটাল এই 3,12,700 টাকা যেটা ফ্যাক্ট বলছে সেই অনুযায়ী আমাদের এক্সপেন্স হয়েছে। কারণ এখানে দেখা যাচ্ছে তার টোটালি ওই 6,60,000 টাকার মতো তার থাকছে, সেখান থেকে 50% মতো তার খরচ চলে আসছে। এটার নিচে দেওয়ার সুযোগ নাই। এখান থেকে আপনি বেশি দিতে পারলে আরো ভালো, বাট কম খরচ দেখানোর অর্থ হচ্ছে আপনার করদাতার কিছু বেনিফিট হওয়া, তার ক্যাশ ফ্লো বেড়ে যাওয়া। এ কারণে আমরা দুটি দিক ব্যালেন্স করব, যাতে খরচ একদমই কম না হয়ে যায়, আবার খরচটা অতিরিক্ত না হয়ে যায়। কারণ যদি আমি এই ব্যক্তির খরচ, ফর এক্সাম্পল 7,20,000 ইনকাম করেছে, আমি যদি 7 লাখ টাকা খরচ দিয়ে দিই, 7 লাখ বেশি ইনকাম করে 7 লাখ খরচ। এখন এ ব্যক্তি তো অলরেডি 60-70 হাজার টাকার মতো ইনভেস্টমেন্ট করে ফেলেছে, তখন বাকি টাকা কি হবে? বাকি টাকা আমার লোন নিয়ে দিতে হবে খরচ, এটা আসলে হয় না। এজন্য আমাদের খরচের ইনকামের সাথে একটি ব্যালেন্স থাকবে, একটি লজিক থাকবে, এই বিষয়গুলো আমাদের বোঝা। দেন আমাদের সেভ এন্ড কন্টিনিউ। এরপর দেখব এই ব্যক্তির কি কি সম্পত্তি রয়েছে। সম্পদের বিষয়টার ক্ষেত্রে আমরা বলি, সম্পদ যদি তিনি গত বছর রিটার্ন সাবমিশন করে থাকেন, তখন ইম্পোর্ট অ্যান্ড অটোফিল্ড এখানে পূরণ করলে, ইম্পোর্ট অ্যান্ড অটোফিল্ড দিলে গত বছর রিটার্নে তার যে সম্পত্তিগুলো দেখানো ছিল এটা অটোমেশনে চলে আসবে। এর অর্থ আপনার কাজ একদমই কমে গেল যদি আমরা এটা করি। ইম্পোর্ট অ্যান্ড অটোফিল্ড, আপনি যদি ইম্পোর্ট অ্যান্ড অটোফিল্ড দেন, গত বছরে দেখেন এই ব্যক্তির যা যা সম্পত্তি ছিল এই যে অটো অ্যাড হয়ে গেল। আমরা কিন্তু ওই ব্যক্তির রিটার্ন নিয়ে কাজ করছি, দেখেন সবকিছু অটোমেশনে চলে আসছে তার সম্পদের বিষয়গুলো। তা আমরা আপনাদের দেখানোর স্বার্থে ইম্পোর্ট অ্যান্ড অটোফিল্ড দিব না, আমরা নতুন করে আবার সবগুলো পূরণ করে দেখাবো, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়, আমরা ফ্যাক্ট গুলোকে বুঝতে পারি। এই জন্য সবগুলো আমরা মার্কগুলো উঠিয়ে দিয়ে নতুন করে আমরা ইনশাআল্লাহ পূরণ করে দেখাবো। এমনকি প্রিভিয়াস নিটওয়েল তো আমরা তুলে দিচ্ছি, যাতে করে আমাদের সুবিধা হয়। তাহলে সম্পত্তির বিবরণ দেওয়ার ক্ষেত্রে আমরা প্রথমত তার ফ্যাক্টে চলে যাব, তার কি কি সম্পত্তি আছে। দেখেন, তার বিগত বছরের নিট পরিসম্পদ এটা ফার্স্টে লিখে ফেলবেন, 27,80,121 টাকা। এরপর তার পূর্বের অকৃষি সম্পত্তির জের অর্থাৎ 30 জুনে 1,45,000 টাকা ছিল। তার স্থায়ী আমানত অর্থাৎ একটা হয়তো বা ফিক্সড ডিপোজিট আছে যার পরিমাণ হচ্ছে এত টাকা। এছাড়া অন্যান্য সম্পদ বলতে এখানে বোঝাচ্ছে তার পিএফ ফান্ড, এটা একটু মনে রাখেন। তার পিএফ ফান্ডে যে ইনভেস্টমেন্ট করে প্রতি বছর, 30 জুন পর্যন্ত তার 7,35,000 টাকা এসেছে। এরপর 1 ভরি স্বর্ণ ছিল তার, যার পুরাতন, যার কোনো মূল্য ফাইলে দেওয়া নেই, মূল্য আছে 45,000 টাকা। আসবাবপত্রের মূল্য ছিল 77,000 টাকা, আর ব্যাংকে এই টাকা আছে। তাহলে আমরা দেখলাম যে তার কোন কোন খাতে সম্পদগুলো আছে। 1 নম্বর, তার অকৃষি সম্পদ আছে, অর্থাৎ তিনি যে বাড়িতে বসবাস করেন, আমি অ্যাকচুয়াল ফ্যাক্টটা বলি, সেই বাড়ি তার 1,45,000 টাকা দেখানো আছে, একটা 30-এর ঘর, সেখানে কিছু জমি আছে পৈতৃক সূত্রে প্রাপ্ত, যা 1,45,000 টাকা দেখানো আছে। তাহলে আমরা প্রথমত ইনপুট দেওয়ার ক্ষেত্রে আমাদের এই রিয়েল ফ্যাক্ট গুলো বুঝে সে অনুযায়ী দেওয়া। বিজনেস ক্যাপিটাল থাকবে না, যেহেতু তার ব্যবসা নেই। যাদের ব্যবসা আছে তাদের ক্ষেত্রে বিজনেস ক্যাপিটাল প্রযোজ্য। তার আছে নন এগ্রিকালচার প্রপার্টি। নন এগ্রিকালচার প্রপার্টিতে আমরা এখানে ইনপুট দিব প্রথমে ডেসক্রিপশন দেওয়ার ক্ষেত্রে আমরা ডিড নং, তারপরে হচ্ছে ডিড নং দিব, তারপর হচ্ছে মৌজা লিখবো কোন জায়গায়, যাতে বুঝতে সুবিধা হয়।
মৌজা ভ্যালু, যে ভ্যালু অনুযায়ী এত টাকা দেওয়া আছে। এরপর আমরা একটা কমেন্ট করবো যে এটা অ্যাজ বিফোর নাকি এবছর কোনো কনস্ট্রাকশন হয়েছে এভাবে। যদি আগের মতোই থাকে তাহলে আমরা অ্যাজ বিফোর লিখবো। আর যদি এবছর এখানে কোনো ডেভেলপমেন্ট কাজ করা হয়, এবছর নতুন করে কোনো ইনভেস্টমেন্ট করা হয়, সেক্ষেত্রে আমরা লিখবো ডেভেলপিং কস্ট অথবা অ্যাড ইন দিস ইয়ার। কিছু টাকা হয়তো বা এবছর আপনি সেখানে খরচ করেছেন। ঘর ছিল আপনার 1,45,000, এবছরে আরো 20,000 টাকা আপনি খরচ করেছেন ডেভেলপমেন্ট কস্ট, তাহলে 20,000 কিন্তু বেড়ে গিয়েছে। এরপর টাইপ অফ অ্যাকুইজিশন, এটা হচ্ছে ইনহেরিটেন্স হতে পারে, পারচেজড হতে পারে, গিফট হতে পারে। আমরা যে কোনো একটি মাধ্যম, যে মাধ্যমে তিনি এটাকে অর্জন করেছেন, এটা হতে পারে সাবকবলা ডিডের মাধ্যমে তিনি অর্জন করেছেন, কারো কাছ থেকে পারচেজ করেছেন, সেক্ষেত্রে পারচেজ লিখব। এটা হতে পারে তিনি পৈতৃক সূত্রে বা ইনহেরিটেন্স সূত্রে তিনি পেয়েছেন, উত্তরাধিকার আইন অনুযায়ী তিনি পেয়েছেন, অথবা তিনি গিফট পেয়েছেন। এরপরে এরিয়া অফ দ্য প্রপার্টি, প্রপার্টির এরিয়াটা আমরা স্কোয়ার ফিটে দিব যদি এটা কনস্ট্রাকশন এরিয়া হয়, বাড়ি হয়। আর আমরা ডেসিবেল হিসেবে দিতে পারি যদি জায়গা হয়। ধরেন তার 5 ডেসিবেল জমি, তার মূল্য কত ছিল? 1,45,000 অ্যাজ পার ফ্যাক্ট অনুযায়ী, অ্যাজ পার ডকুমেন্ট। এটা পূর্বের ফাইলে দেওয়া ছিল, দেখেন 1,45,000। তার মানে এবছরে এখানে কোনো কনস্ট্রাকশন কাজ করে নাই। এখানে হচ্ছে দেখেন ভ্যালু এট দ্য স্টার্ট অফ ইনকাম ইয়ার, এই ইনকাম ইয়ারের শুরুতে এই ব্যক্তির এই জমির মূল্য ছিল হচ্ছে 1,45,000, এটা আমরা ইনপুট দিয়েছি। আর এই বছর শেষে কত মূল্য ছিল এটাই, কারণ এবছরে তো আমরা এখানে কোনো কনস্ট্রাকশন বা ডেভেলপমেন্ট কাজ করিনি, এজন্য মূল্যটা এমনই থাকবে, 1,45,000ই থাকবে। আমাদের ইনকাম ট্যাক্স ফাইলের ক্ষেত্রে মনে রাখতে হবে ভ্যালু এট দ্য এন্ড অফ ইনকাম ইয়ার, এই এন্ডিং ভ্যালুটা আমাদের মূলত যে প্রতি বছর যে বাজার মূল্য অনুযায়ী ভ্যালু বেড়ে যায় বা অ্যাপ্রিসিয়েশন হয়, এই মূল্যটা আমাদের ফাইলে দেখাতে হয় না বা দিতে হয় না। আমাদের যে মূল্যটা দিতে হয় এটাই হচ্ছে যদি আমরা কখনো এখানে কনস্ট্রাকশন করি, ডেভেলপ করি, ফার্দার ইনভেস্টমেন্ট করি, তখন যদি মূল্য বেড়ে যায় তখন এন্ডিং ভ্যালুটা বেড়ে যায়। এর আগ পর্যন্ত এন্ডিং ভ্যালুটা আমাদের বাড়বে না, স্টার্টিং ভ্যালু এবং এন্ডিং ভ্যালু একই দাঁড়াবে। তার এই নন এগ্রিকালচার একটি প্রপার্টি আছে, এগ্রিকালচার কোনো প্রপার্টি নাই। যদি এগ্রিকালচার প্রপার্টি হতো ঠিক একইভাবে তিনি উল্লেখ করতেন। কারণ গ্রামে জমি আছে, সেই জমিগুলো তিনি এখানে ডেসক্রিপশন লিখে টাইপ অফ অ্যাকুইজিশন, কোন প্রক্রিয়ায় তিনি অর্জন করেছেন এটা সিলেক্ট করে, এরিয়া অফ প্রপার্টি উল্লেখ করে, এই বছরের শুরুতে ভ্যালু কত ছিল, শেষে কত ছিল, কোনো ইনভেস্টমেন্ট করেছে কিনা, সেই বিষয়গুলো কনসিডার করে ঠিক একইভাবে একই পদ্ধতিতে তিনি উল্লেখ করতেন থাকতো। আমরা দেখছি তার নেই, অতএব তার জন্য এটা প্রযোজ্য নয়। তার ফিনান্সিয়াল অ্যাসেট আছে, আর্থিক পরিসম্পদ আছে। কি আছে? দুটি জিনিস পেয়েছি। একটা হচ্ছে তার কিছু স্থায়ী আমানত ছিল, ফিক্সড টার্ম ডিপোজিট করা। এবছর এখান থেকে কোনো প্রফিট আসে নাই, অত টার্ম ডিপোজিট করে রেখেছি, সেরকম একটা বিষয় আছে, এটাকে আমরা ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিট এখানে উল্লেখ করব। আরেকটা হচ্ছে তার পিএফ ফান্ড আছে, প্রভিডেন্ট ফান্ড আছে। তা আমরা এখানে টার্ম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট এটা আমরা উল্লেখ করার পরে ব্যাংক সিলেক্ট করব, কোন ব্যাংকে রয়েছে, অ্যাকাউন্ট নাম্বারটা ডিটেলসে লিখব, ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেখানে লিখব। এরপরে আমরা টোটাল ব্যালেন্সটা এখানে উল্লেখ করব। ব্যালেন্স হচ্ছে 1,80,571 টাকা। তাহলে এখানে ব্যালেন্স হচ্ছে 1,80,571 টাকা, এটা হচ্ছে ব্যালেন্স। এই ব্যালেন্সটা তার রয়েছে, এটাকে বলা হয় স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট। এটার উপর কিন্তু তিনি রিবেট পাবেন না। ডিপিএস হলে তিনি রিবেট পেতেন, ডিপোজিট পেনশন স্কিম, সেখানে তিনি মান্থলি পেনশন স্কিম তিনি রিবেট পেতেন। আরেকটা তার পিএফ ফান্ড, আমরা পিএফ ফান্ড থেকে দেখেন, পিএফ ফান্ড থেকে তার ব্যালেন্স দিয়েছি, এবছরে ইনভেস্টমেন্ট দিয়েছি, কিন্তু তার ক্লোজিং ব্যালেন্সটা আমাদের এখানে লিখতে হবে। তখন আমরা এখানে নেম অফ দ্য এমপ্লয়ার, ওই কোম্পানির নামটা লিখবো, অর্থাৎ স্কুলের নামটা লিখবো। যেমন এস এম স্কুল দিয়েছিলাম,
সেই স্কুল অ্যান্ড কলেজ যেটাই আমরা দিই, স্কুল অ্যান্ড কলেজ এটা আমরা লিখবো। দেওয়ার পরে পার্টিকুলার্স অফ দ্য ফান্ড, এটা আমাদের পিএফ ফান্ড। অ্যাকাউন্ট নাম্বার ডিটেলসটা লিখবো। আমি সব জায়গায় একটা সংকেত দিয়ে যাচ্ছি। ক্লোজিং ব্যালেন্স অর্থাৎ 30শে জুনে এই পিএফ ফান্ডে তার কত টাকা জমা হয়েছে। প্রতি বছর দেখছেন এবছরে কিছু জমা হচ্ছে, তাহলে এন্ড অফ দ্য 13 জুন 2025 পর্যন্ত তার যে এন্ডিং ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা আমরা এখানে উল্লেখ করব। তো এখানে আমাদের যে ব্যালেন্সটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 7,35,735,273। এই অ্যামাউন্টটি এখানে দিতে হবে 7,35,273 টাকা। এটা হচ্ছে তার পিএফ এর ব্যালেন্স। তাহলে দেখেন এটা কিন্তু কমন, আমরা পিএফ এর যেহেতু ইনভেস্টমেন্ট দিয়েছি তাহলে তার একটি ক্লোজিং ব্যালেন্স অবশ্যই থাকবে। অনেকে যেমন আজকে একটি রিটার্ন আমি করলাম, বাস্তব অভিজ্ঞতা, এনি যদিও গভর্নমেন্ট এমপ্লয়ি, তার এরকম জিপিএফ এর ব্যালেন্সটি সে রিটার্নে দেখায়নি গত বছর যিনি ফাইল করেছেন, তার মানে এখানে মিস্টেক করছে। এজন্য আমরা বারবার এগুলোকে রিপিট করছি যাতে করে আপনারা যখন একজন ব্যক্তি দায়িত্ব নিয়ে এই ট্যাক্স ফাইলটি করবেন এই ভুলগুলো না করেন। এই ভুলগুলো, এই সম্পত্তিগুলো হাইড করলে এখানে আমরা দেখবেন যে আইনে কিন্তু সর্বোচ্চ তথ্য গোপন করা, যে আপনি পিএফ আছে ইনফরমেশন দেননি তাহলে এটা তথ্য গোপন করেছেন, এর জন্য করদাতার 5 বছর পর্যন্ত জেলের বিধান আছে। সেই বিষয়গুলো আমরা খেয়াল করব। এরপরে দেখেন আর কোনো তথ্য আছে কিনা। তাহলে আমরা ব্যক্তিগত ব্যয় দিয়েছি, তারপর অকৃষি সম্পত্তি উল্লেখ করেছি, স্থায়ী সম্পত্তি উল্লেখ করেছি, অন্যান্য সম্পত্তি উল্লেখ করেছি। তার মানে ফিনান্সিয়াল যে অ্যাসেট এটা উল্লেখ করা শেষ। শুধু ব্যাংক ব্যালেন্সটা এখন উল্লেখ করি, এটা দিব। এরপর দেখেন 1 ভরি স্বর্ণ আছে, মূল্য 45,000, এটা হচ্ছে পুরাতন। স্বর্ণের ক্ষেত্রে যে বছরে আপনি পারচেস করেছিলেন সেই বছরের বাজার মূল্য থাকবে, এবছরের বাজার মূল্য না। ঠিক আছে, তাহলে আমাদের পার্টিকুলার্স হচ্ছে গোল্ড আছে, টাইপ অফ অ্যাকুইজিশন পারচেসড, এখানে হচ্ছে ভরি, 1 ভরি করা আছে। এখানে স্বর্ণ অনেকেই অনেক বেশি দিয়ে ফেলেন ভুল বশত, এটা করা যাবে না। ঠিক আছে, যে ফার্স্ট টাইম রিটার্ন দিচ্ছে 100 ভরি স্বর্ণ আছে 50 ভরি, এটা ভুল ডিক্লারেশন। ট্যাক্স রিটার্নে কখনোই আপনার এরকম ভুল ডিক্লারেশন দেওয়া ঠিক নয়, এটা ভুল তথ্য, অসত্য তথ্য। আপনি কেন দিবেন, কোনো প্রয়োজন নাই। আপনার যদি এখানে বেশি গোল্ড থাকে এটাতে আপনার ফাইলে আসলে বাস্তবতায় কোনো লাভ নেই। আর যদি মূল্য অজানা লিখেন, ভ্যালু 0 লিখেন, এগুলোর আইনগত কোনো ভিত্তি নাই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 45,000 টাকা তার এখানে মূল্য দেওয়া আছে। এরপরে তার ফার্নিচার আছে, ফার্নিচারের পার্টিকুলার্স গুলো লিখবে যে কি কি আছে। তার ধরেন এটা ফ্রিজ আছে, একটা খাট আছে। আপনার উচিত হচ্ছে যে প্রত্যেকটা, যেমন তার ফ্রিজ এর বিষয়টা এখানে লেখা, টাইপ অফ অ্যাকুইজিশন, কিভাবে পারচেস করেছে, কোয়ান্টিটি একটা আছে, ভ্যালু কত, ধরেন এখানে 20,000 30,000 টাকা ভ্যালু। এভাবে প্রত্যেকটি পার্টিকুলার্স অনুযায়ী লিখলে সব থেকে বেটার। এরপরে ধরেন খাট বা আলমারি, এরকম প্রত্যেকটি আপনি ডেসক্রিপশন অনুযায়ী উল্লেখ করে, ধরেন উল্লেখ করে এখানে এখানে কত কোয়ান্টিটি উল্লেখ করে দেন ভ্যালুটা লিখবেন। আমাদের টোটাল ভ্যালুটা আমরা একটু দেখি তাহলে বুঝতে পারো। টোটাল ভ্যালু দেওয়া আছে 77,000 টাকা। তাহলে আমরা একটি পার্ট, আমরা জাস্ট মিল করার জন্য সহজে লিখি, একটি 30,000 দিয়েছি 77, তাহলে এখানে আর 37,000, সরি 47,000 হলে আমাদের টোটাল 77,000 হয়ে যাচ্ছে। এভাবে করে আমরা চেষ্টা করব প্রত্যেকটি পার্টিকুলার্স এর বিবরণ দেওয়া, সেক্ষেত্রে সুবিধা হবে যে কোনটার মূল্য কত দিয়েছিলাম, বিস্তারিত আমরা তথ্যগুলো পেয়ে যাই। আমরা এই রিটার্ন তৈরি করার ক্ষেত্রে একটু সময় নিব, সময় নিয়ে একজন করদাতার আমরা দায়িত্ব নিচ্ছি, সেই দায়িত্বটা পালন করতে হবে, সঠিকভাবে তার ইনফরমেশন দিব। বা আপনি অ্যাজ এ করদাতা হিসেবে, ট্যাক্স পেয়ার হিসেবে আপনারও দায়িত্ব একটু পুঙ্খানুপুঙ্খানু রূপে আপনার রিটার্নটা বুঝে তারপরে সঠিক তথ্যগুলো দেওয়া। তারকে আর কোনো অ্যাসেট আছে কিনা আমরা একটু দেখি। ফ্যাক্ট অনুযায়ী স্বর্ণ শেষ, তারপরে আসবাবপত্র শেষ, এরপরে তার ব্যাংকে একটি টাকা আছে 9,42,500 টাকা, এটা আছে।
আর নিট ওয়েলথ আছে বিগত বছরে 27,80,121 টাকা। আমরা বিগত বছরের নিট ওয়েলথ আগে উল্লেখ করি, ব্যাংক এবং ক্যাশ আমরা পরে উল্লেখ করতে পারবো। দেখেন, নিট ওয়েলথ অফ দ্য প্রিভিয়াস ইনকাম ইয়ার। তাহলে আমরা অ্যাজ পার প্রিভিয়াস রিটার্ন, গত বছরের এই ব্যক্তির রিটার্নে আমরা দেখব নিট ওয়েলথ কত লেখা আছে। এটা আপনি বারবার চেক করবেন এখানে যাতে কখনো ভুল না হয়। এখানে আমরা পেয়েছি তার আছে 27,80,121, এটা আমরা এখানে উল্লেখ করব 27,80,121 টাকা। এটা ছিল তার প্রিভিয়াস নিট ওয়েলথ। এটা আমাদের অ্যাকুরেটলি দিতে হবে, এখানে কোনো মিস্টেক করার সুযোগ নাই। এরপরে আমরা চলে যাব তার লাস্টে, এই যে ক্যাশ অ্যান্ড আউটসাইড। এখানে আমাদের প্রথমত ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, এখানে চলে যাব। এখানে প্রথমত দেখেন নোট, কারেন্সিস, ব্যাংক কার্ড। এখানে যেটা রয়েছে আমাদের একটি ব্যাংকের ইনফরমেশন ছিল, এখানে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট। এখানে যদি আমরা সিলেক্ট করি তখন দেখবেন ইম্পোর্ট ফ্রম ইনকাম। আমরা ব্যাংকের ইনফরমেশনটা ইনকামে দিয়েছিলাম, সেখান থেকে সে ইনকাম করেছিল এবং তার একটি উৎসে কর্তন ছিল, তার একটি টিডিএস ছিল, সেই ইনফরমেশনটা আমরা উল্লেখ করেছিলাম। তাহলে আমরা ইম্পোর্ট ফ্রম ইনকাম এখানে চলে যাব। এখানে যাওয়ার পরে দেখেন এখানে ব্যাংক ব্যালেন্সটা 9,42,500 টাকা আমরা ইনপুট দিয়েছি। সেটা আমাদের কি করতে হবে, এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে আমরা ক্লিক করলে এটা অটোমেশনে চলে আসবে। তার মানে এটা আমাদের নতুন করে লেখার দরকার নেই। তাহলে আমাদের মোটামুটি সকল ইনফরমেশন দেওয়া শেষ, ইনপুট দেওয়া শেষ। শুধু একটি বিষয় বাকি থাকলো, এই ব্যক্তির ক্যাশে কত টাকা আছে। তা ক্যাশের ক্ষেত্রে আমাদের দেখতে হবে, দেখেন এই ব্যক্তির সব ইনফরমেশন গুলো আমরা দেওয়ার পরে দেখা যাচ্ছে তার ডিফারেন্স চলে আসতেছে। এখানে আমরা দেখতে পারবো তার কত টাকা ডিফারেন্স, 4,12,361 টাকা তার ডিফারেন্স চলে আসতেছে। এটার কারণটা কি, এটা আমরা আরেকটু ভেরিফাই করব যে কেন তার এই ডিফারেন্সটা আসতেছে। আমরা তার নিট ওয়েল কত দিয়েছি, আগে প্রথমটি খেয়াল করি। এখানে নিট ওয়েল দিয়েছি 27,80,121 টাকা নিট ওয়েল, এটা আমাদের ঠিক আছে। আমরা সেফ ড্রাফট দিই। দেওয়ার পরে আমরা আরেকবার একটু রিপিট করি যে আমাদের সবগুলো নন এগ্রিকালচার প্রপার্টি আছে 1,45,000 টাকা। ওকে, আর্থিক সম্পত্তি ফিক্সড ডিপোজিট তার আছে 1,80,000। আমরা ফ্যাক্ট গুলোকে ভেরিফাই করি, 1,80,571 টাকা, এটা ঠিক আছে। পিএফ ফান্ডের ব্যালেন্স অর্থাৎ আদার ইনভেস্টমেন্টের ব্যালেন্স আছে 7,35,273 টাকা, এটাও কারেক্ট আছে। আমরা প্রত্যেকটা আবার ভেরিফাই করে নেবেন। গোল্ড আছে 45,000 টাকার এবং ফার্নিচার আছে 77,000 টাকা। আমরা ক্যাশটি সবার শেষে দিব। ওকে, তাহলে এখন আমরা দেখি তার ব্যাংক ব্যালেন্স কত আছে। এই ক্যাশ এন্ড ব্যাংক ব্যালেন্স, এখানে আমরা যদি যাই প্রথমে আমরা ব্যাংকটা উল্লেখ করি। এখানে ইনকাম থেকে আমরা ব্যাংকটি নিয়ে নিব 9,42,500 টাকা, এটা আমরা উল্লেখ করব। তাহলে দেখি আমাদের অতিরিক্ত 10,71,645 টাকা, 10,71,645
টাকা, সরি 10/71/656 টাকা আমাদের অবশিষ্ট থাকে, এটাকে আমরা ক্যাশ ইন হ্যান্ড উল্লেখ করব। ওকে, তাহলে দেখা যাচ্ছে আমাদের রিটার্নটি মূলত কমপ্লিট হয়েছে, ডিফারেন্স জিরো চলে আসছে। এখন একটি বিষয় আমাদের বাকি থাকলো, আমাদের অ্যাসেট লাইবিলিটি শেষ, আমরা পরবর্তী ভিউ দেখব। এখন আমাদের অ্যাসেট লাইবিলিটি শেষ হওয়ার পরে আমরা দেখি যে ব্যক্তি ট্যাক্স পেমেন্টের কি অবস্থায় আছে, তার কত টাকা ট্যাক্স এসেছে, কত টাকা পেমেন্ট করা আছে। আমাদের স্যালারি থেকে ইনকাম ছিল, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। যদি একদমই শুরুর থেকে আপনি দেখেন, আমাদের স্যালারি ক্ষেত্রে ট্যাক্সেবল ইনকাম ছিল 6,65,000, 4,65,000, আর এখানে ট্যাক্স এক্সাম্পশন ইনকাম ছিল। আর ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট থেকে ইনকাম ছিল 30,733 টাকা, এটা অটোমেশনে চলে আসছে। এবং এক্সাম্পশন ইনকাম অ্যাজ পার স্যালারি অনুযায়ী আমাদের ছিল 2,32,949 টাকা। ঠিক আছে, এখন এই ব্যক্তি ট্যাক্স কত আসছে দেখেন। ট্যাক্সের ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে এই আর্থিক পরিসম্পদ থেকে যে টিডিএস করেছে 30,000, এটার যে উৎসে কর্তন 3800, এটা হচ্ছে মিনিমাম ট্যাক্স। আর তার স্যালারি ট্যাক্স হয় 6,590। এই দুইটা যোগ করলে দেখবেন 10,437 টাকার ট্যাক্স হয়। অনেকে এটা নাও বুঝতে পারে যে ট্যাক্স তো, যদি আমরা টোটাল ইনকামের উপর এখানে 4,96,000 উপরে ট্যাক্স ক্যালকুলেশন করি, তাহলে এই 10,437 টাকা আসবে না। বাট তার কেন এসেছে? এসেছে এই কারণে তার এখানে একটি মিনিমাম ট্যাক্সের বিধান আছে, যা ব্যাংক সুদ থেকে। এটা আমরা পরবর্তী ক্লাসে মিনিমাম ট্যাক্সের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর ইনভেস্টমেন্টের উপর সে রেয়াত পেয়েছে 9,650 টাকা, তাহলে আফটার রিবেটে তার কিন্তু একদমই কম টাকা থাকে। বাট এটা মিনিমাম ট্যাক্স, এটা তাকে পরিশোধ করতে হবে 3,847 টাকা। এটাই তার পরিশোধ করতে, দেখেন তার টিডিএস 3,847 টাকা আর লোকেশন অনুযায়ী 3,000 টাকা। এই দুইটার মধ্যে যেটা বেশি, এটাকে আইন মিনিমাম ট্যাক্স হিসেবে কনসিডার করে। অনেকে মিনিমাম ট্যাক্স বলতে শুধুমাত্র লোকেশন অনুযায়ী মিনিমাম ট্যাক্সকে বুঝেন, বিষয়টা আইন এভাবে দেখে নাই। 163 সাবসেকশন 2, 163 সাবসেকশন 5 এবং লোকেশন, এই তিনটাকে কম্পেয়ার করে যেটা বড় হবে, হায়ার অ্যামাউন্ট, এটাকে বলছে মিনিমাম ট্যাক্স। এখানে তার মিনিমাম ট্যাক্স আসছে 3,847 টাকা। এখন এই 3,847 টাকা তার এসেছে, বাট এটা তো তার ট্যাক্স দেওয়া আছে, তাই না? কারণ আমরা দেখেছি ব্যাংকের যে ইন্টারেস্ট দিয়েছি সেখানে তার এই 3,847 টাকা দেওয়া আছে। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে এটা আপডেট ট্যাক্স পেমেন্ট চলে যাওয়া। তাহলে আমরা এখানে দেখেন আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, এখানটায় চলে যেয়ে আমরা ওই টিডিএসটাকে ক্লেম করব, যে টিডিএসটা আমাদের পূর্বে দেওয়া আছে। তাহলে দেখেন এখানে ক্লেম সোর্স ট্যাক্স, এখানে যাওয়ার পরে আমরা দেখব এই যে ব্যাংক ইন্টারেস্ট প্রফিট। এই ব্যাংক ইন্টারেস্ট প্রফিট থেকে আমাদের একটা ট্যাক্স কর্তন করা আছে। আমরা এটা দেখেন ইনকাম থেকে সরাসরি এখানে ক্লেম করতে পারবো, স্ক্যান ফ্রম ইনকাম। এখানে দেখেন আমরা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলাম, সেখানে ইন্টারেস্ট অ্যাপ্লাইড হয়েছিল 30,733 টাকা, টিডিএস ছিল 3,847 টাকা। কত সহজ যে আমি একবার ইনপুট দিয়েছি, এটা অ্যাসেটও আমরা নিতে পারছি সহজে, আবার ইনকামে এসেও এটাকে আমি অ্যাডজাস্ট করতে পারছি টিডিএস হিসাবে। আমার কিন্তু বারবার ইনপুট দিতে হচ্ছে না। তাহলে আমরা এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে স্ক্যান দেওয়ার পরে ভ্যালুটা অটোমেশনে এই টিডিএসটা চলে আসবে। এর অর্থ আমাদের রিটার্নে টিডিএসটা ক্লেম হয়ে গিয়েছে। আমরা এই 3,847 টাকা ক্লেম করেছি। তাহলে এই ব্যক্তির, আমরা যদি রিটার্নে চলে যাই, আর কোনো ট্যাক্স দিতে হবে না। তার মিনিমাম ট্যাক্স আসছিল এই 4,847 টাকা, 3,847 টাকা, এবং এটাই তার টিডিএস কর্তন হয়েছে। তাহলে ডিফারেন্স কত? ডিফারেন্স 0। তার মানে তাকে রিটার্নের সাথে কোনো টাকা ট্যাক্স দিতে হবে না। অনেকে মনে করে যে একজন ব্যক্তির করযোগ্য ইনকাম হলে তাকে মিনিমাম ট্যাক্স পে করতে হয়, রিটার্নের সাথে দিতে হয়। আমি দেখেছি গতবার এরকম ঘটনা ঘটছে, ব্যাংকের টিডিএস কনসিডার না করে সে মিনিমাম 3,000 টাকা জমা দিয়ে দিয়েছে।
অনেক শিক্ষক এই কাজটি করেছেন, কিন্তু না, আপনার হয়তো বা ট্যাক্স আসে নাই, আপনি বেশি ট্যাক্স জমা দিচ্ছেন না বোঝার কারণে। এজন্য আপনাকে অবশ্যই ভালো করে বুঝতে হবে। এখন আমাদের কাজ, রিটার্ন তো সম্পূর্ণ হলো, একদম A to Z আমরা দেখলাম। লাস্ট স্টেপটি হচ্ছে আমরা রিটার্নটি ভেরিফাই করব যে আসলে সকল ইনফরমেশন অ্যাজ পার তথ্য অনুযায়ী, অ্যাজ পার ফ্যাক্ট অনুযায়ী আমাদের ঠিক আছে কিনা, এটা ভেরিফাই করব। তাহলে এখানে যেমন বেসিক ইনফরমেশন, এটা তো অটোমেশনে চলে আসে। সে ব্যক্তির নাম, যেমন তার ট্যাক্স জোন হচ্ছে খুলনাতে ছিল, ঠিক আছে, এই যে বাগেরহাট, আমরা বাগেরহাটের একজন শিক্ষককে দেখাচ্ছি, এটা কিন্তু অ্যাকচুয়ালটা দেখাচ্ছে। তার রিটার্ন চাইলে আমি এখনই সাবমিট করে দিতে পারি, কারণ তার সব ইনফরমেশন অ্যাকুরেটলি আছে, বাট এই কাজটি করব না। তাহলে এখানে আমরা দেখি তার সকল ইনফরমেশন। 1 নম্বর স্যালারি থেকে স্যালারি ডিটেলসটা দেখবো, তাহলে বোঝা যাবে। আর ডিটেলস দেখেন, এই যে টোটাল স্যালারি স্টেটমেন্টে 6,98,846 টাকা স্যালারি, সেখান থেকে করযোগ্য চলে আসছে। এগুলো অটোমেশনে, আমরা স্যালারি স্টেটমেন্ট আবার একটু মিল করে নিব প্রয়োজন হলে। আমাদের যে স্যালারি স্টেটমেন্ট তো আছে, এখানে একটু দেখে নিব যে ঠিক আছে কিনা তার ইনকাম গুলো। 6,98,000, ওকে ডান, ঠিক আছে। স্যালারি স্টেটমেন্ট অনুযায়ী ঠিক আছে। ট্যাক্স এক্সাম্পশন ইনকাম ঠিক আছে, যা ঠিক আছে। এরপর দেখবো তার ইনভেস্টমেন্ট ঠিক আছে কিনা। দুইটা খাতে ইনভেস্টমেন্ট টোটাল, এখানে পিএফ ফান্ডে আছে আর বেনিভোলেন্ট ফান্ডে আছে, এটা আমাদের ঠিক আছে কিনা আমরা স্যালারি স্টেটমেন্ট যদি দেখে নিই। তার টোটাল 38,000 আর 25,000, 64,332 টাকা, ঠিক আছে, ওকে। এরকম হয় প্রত্যেকটি ডকুমেন্ট আপনি ভেরিফাই করে নেবেন। এখানে 9,650 টাকা সে রিবেট পাচ্ছে। তাহলে ইনকামের যে পার্টটি ছিল, ইনকামের পার্ট এটা আমাদের শেষ হলো। আমরা এখন দেখি যে মূল ঘটনা কি ঘটলো। তাহলে তার এখানে আমরা টোটাল ইনকাম কনসিডার করলাম 4,96,630 টাকা। আমরা আরেকটি কাজ করি, আমরা আমাদের যে রিটার্নটি বইতে সলিউশন দেওয়া আছে, এই রিটার্নটিও বইতে আমাদের সলিউশন দেওয়া আছে চ্যাপ্টার 6-এ, দেখি আমরা সেখানে মিলেছে কিনা। দেখেন এখানেও আমাদের এই ইনকাম দেখেন 4,65,897, এটা ট্যাক্সটাও দেখেন 10,437 টাকা। দেখি তাহলে হবে কি, আপনারা বাসায় যে বই রিটার্নের সাথে এই রিটার্নটা মিল করে নিতে পারবেন। এটা অ্যাকচুয়াল ফ্যাক্ট দিয়ে করা, তো দেখেন 10,437 টাকা আমাদের যে ম্যানুয়াল রিটার্নটা করেছি সেখানে সাথে মিলে যাচ্ছে। রিবেটটা দেখেন 9,650 টাকা, রিবেটটা 9,650 টাকা, ওকে। এরপর মিনিমাম ট্যাক্সটা 38,47 টাকা, খেয়াল করেন এখানেও কত আছে, 38,47, এবং এটা তার উৎসে কর্তন। তাহলে টোটাল ট্যাক্স পেইড হয়েছে তার 38,47, টোটাল ট্যাক্স এসেছে 38,47। তাহলে পেইড উইথ রিটার্ন এটা হচ্ছে 0, তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। দেখে আমাদের রিটার্নে ঠিক আছে কিনা। রিটার্নও বলছে যে এই 38,37 তার মোট ট্যাক্স, এটা উৎসে কর্তন, তাহলে রিটার্নের সাথে ট্যাক্স হচ্ছে 0, তার টোটাল ট্যাক্স পেইড এটাই দেখাবে। রিটার্ন যখন আমরা সাবমিশন করব তখন দেখাবে অ্যাকনোলেজমেন্ট রিসিটে তার ট্যাক্স হচ্ছে 38,47 টাকা। ক্লিয়ার। আর ট্যাক্স এক্সাম্পশন ইনকাম দেওয়া আছে 2,32,000, দেখেন 2,32,000, তার মানে আমার রিটার্নের সাথে এই রিটার্নের সাথে ম্যানুয়াল রিটার্নটা হুবহু মিলে যাচ্ছে। আমি বুঝতে পারছি না আমার কাজগুলো কি হচ্ছে, অ্যাকনোলেজ করতে পারছি, আমি ফার্দার এটাকে ভেরিফাই করতে পারছি। এজন্য আপনাদের এই রিটার্নটি প্লাস বইয়ের কেস স্টাডি, আমাদের বইতে এটা দেখেন, বইতে এটা কেস স্টাডি যে সলিউশন দেওয়া আছে 97 পৃষ্ঠা, এই 96-97 পৃষ্ঠা, এখান থেকে আপনি দেখবেন। তাহলে 95 থেকে শুরু করবেন, চাকরি আর রিটার্ন, এটা শিক্ষকের রিটার্ন দেওয়া আছে, কারণ এটি মোস্ট কমন শিক্ষকের রিটার্ন। তা আশা করা যায় যে এটা যদি আপনি বুঝতে পারেন, কোন শিক্ষকের রিটার্ন আপনার আসলে অসুবিধা হবে না, যে কোনো শিক্ষক শুধুমাত্র এইটা দেখেই তার রিটার্ন দিতে পারে। এরপর অ্যাসেটের ইনফরমেশন গুলো ঠিক একইভাবে আমরা দেখব সঠিকভাবে আছে কিনা। টোটাল এক্সপেন্স ছিল তার 3,12,000 অ্যাজ পার ফ্যাক্ট অনুযায়ী। দেখেন অ্যাজ পার ফ্যাক্ট অনুযায়ী 3,12,000 ছিল, এটা আমরা উল্লেখ করেছি, এই যে 3,12,000, ওকে ঠিক আছে। প্রত্যেকটি ইনফরমেশন মিল করে নিব। তার ইনকাম তো অটোমেশনে চলে আসে, 7,29,000 টাকা তার টোটাল ইনকাম। গত বছরের নিট ওয়েলথ এই 27,80,121, এটা ঠিক আছে কিনা। গত বছরের নিট ওয়েলথ দেখেন, গত বছরের নিট ওয়েলথ ছিল এই 27,80,121, ওকে ডান।
প্রত্যেকটি মিল করবেন, খরচ চলে আসছে। তাহলে এখানে আমার এবছরের ইনকাম, প্রিভিয়াস নেট ওয়েলথ, টোটাল মিলে হচ্ছে গ্রস ওয়েলথ। সেখান থেকে আমার খরচটা বাদ দেওয়ার পরে এবছরে আমার নেট ওয়েলথ দাঁড়াচ্ছে 31,97,000 টাকা। আগামী বছর যখন আমি রিটার্নটি করব, তখন 2 নম্বর কলামে আমার এই 31,97,000 টাকা এই অ্যামাউন্টটি চলে যাবে। যেমন এবার আমরা প্রিভিয়াস নেট ওয়েলথ লিখেছিলাম 27,80,000 টাকা। আগামী বছর যখন এই শিক্ষকের, সম্মানিত শিক্ষকের রিটার্নটি করব, তখন আমরা কি লিখব? তখন আমরা লিখব তার নেট ওয়েলথ হবে 31,97,000, এই অ্যামাউন্ট। এইভাবে করে আমরা থিঙ্কিং করবো। দেন তার ওয়েলথ গুলো কি কি? এই টাকাটা তার তো গ্রস ওয়েলথ বা নেট ওয়েলথ আছে, যেহেতু তার লোন নেই, এটা কি নেট ওয়েলথ। যদি লোন থাকতো তাহলে তার ওয়েলথটা আরো বাড়তো, গ্রস ওয়েলথটা বাড়তো। তার জমি আছে 1,45,000 টাকা, এটা আমরা দেখেছি। ফিক্সড অ্যাসেট, টার্ম ডিপোজিট আছে 1,80,000 টাকা, পিএফ ফান্ডে 7,35,000 টাকা, টোটাল 9,15,000 টাকা এখানে আছে। তার স্বর্ণ আছে 1 ভরি 45,000 টাকা, ফার্নিচার আছে 77,000 টাকা, আর ব্যাংক ব্যালেন্স আছে 9,42,500 টাকা। আর বাকিটা কোথায় আছে? হ্যান্ড ক্যাশে, তাহলে 10,71,000 টাকা। তাহলে টোটাল আমাদের তার অ্যাসেট দাঁড়ায় 31,97। এই টোটাল অ্যাসেট, এই 10 নম্বর কলামে যে অ্যাসেটটা আছে, এটার সাথে অবশ্যই 7 নম্বর কলাম আমাদের দেখেন, এই যে অ্যাসেটটা আছে 31,97,000, এটা হুবহুব মিল থাকতে হবে, একটি টাকাও ব্যতিক্রম হবে না। অর্থাৎ 7 এবং 10 এই দুটি মাস্ট বি সেম, সেম অ্যামাউন্ট হবে, এখানে ডিফারেন্স থাকার কোনো সুযোগ নাই। এখানে 31,97,000 টাকা আমাদের ঠিক 10 নম্বর কলমেও 31,97,000 টাকাই আছে, তার মানে এটা আমাদের ঠিক আছে। এরপরে আমরা যে পার্টিকুলার গুলোর বিবরণ দিয়েছিলাম সোর্স অফ ফান্ডের, এটা ইন ডিটেলসে চলে আসছে, দেখেন এখানে সব চলে আসছে। তারপরে আমরা যে নন এগ্রিকালচারাল প্রপার্টি ইনফরমেশন দিয়েছিলাম, ব্যাংকের ইনফরমেশন দিয়েছিলাম, পিএফ ফান্ডের ইনফরমেশন দিয়েছিলাম, এই ব্যাংকের অ্যাকাউন্টের ব্যালেন্স লিখেছিলাম, সব ইন ডিটেলসে চলে আসে। এবার সোর্স ট্যাক্স যে ক্লেম করেছিলাম, এই যে 347টা সব হিস্ট্রি আমার এখানে চলে আসছে। তার মানে খুবই সহজ পদ্ধতি, যে ইন ডিটেলসে আপনি দেখতে পাচ্ছেন। প্রথমবার যখন রিটার্ন গুলো হয়, এরকম ডিটেলসে দেখার সুযোগ ছিল না। তার মানে আমরা ভেরিফাই করতে পারলাম আমার রিটার্নটি অ্যাকুরেট আছে, 100% ঠিক আছে। এখন চাইলে আমি রিটার্নটি সাবমিট করে দিতে পারি। তাহলে এরকম ভাবে প্রত্যেকটি রিটার্ন আমাদের ভেরিফাই করতে হবে। আজকে শুধুমাত্র এই প্রাসঙ্গিক বিষয়গুলো আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা সম্পদ দায় বিবরণগুলো বিস্তারিত আলোচনা করব। ডিটেলসে কিন্তু আমরা আলোচনা করতে পারিনি, কারণ হচ্ছে আজকে একটা ফ্যাক্ট আমরা সলিউশন করালাম A to Z।